নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সরিতা। আজকের মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি রাজ্যের ডিআইজি ক্রাইম ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি মিস্টার কৃষ্ণেন্দু চক্রবর্তীকে। নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত জানাচ্ছি। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা কথা বলবো। প্রথমেই যে বিষয়টা, যে আমাদের রাজ্য পুলিশের একটা ইতিহাসগত প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট হয়তো সকলের জানা নেই, এটা যদি আপনি বলেন। প্রথমেই আমি আপনাকে এবং স্টুডিও ত্রিপুরাকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এখানে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। মানে আমরা কথা বলতে এসেছি এখানে। তো আমি আবারও আপনার স্টুডিও ত্রিপুরার জন্য এবং স্টুডিও ত্রিপুরার যারা আপনাদের স্টাফ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ত্রিপুরা পুলিশের ইতিহাস সুদীর্ঘ ইতিহাস, কারণ ত্রিপুরা পুলিশ আপনাদের অনেকেরই জানা আছে যে আমরা 2023 সালে আমরা 150 বছর পূর্ণ করেছি। ত্রিপুরা পুলিশের ইতিহাস সেটা যদি আমরা ইভেন আমাদের মাণিক্য ডাইনাস্টিকে ধরে আমরা বলি, তখন দেখা যায় যে 1873 সালে প্রথম ত্রিপুরা পুলিশের আমরা ইতিহাস আমাদের রেজিস্টার্ড রেকর্ড পাওয়া যায় 1873 সালে। সেই থেকে ত্রিপুরা পুলিশ চলে এসছে। ওটা তখন কিংস পুলিশ, মহারাজাদের পুলিশ হিসাবে কাজ করত। এবং তারপরে আপনার স্বাধীনোত্তর নয়, স্বাধীন ভারতের স্বাধীন হওয়ার আগেই এটা জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে 1905 সালে প্রথম ত্রিপুরাতে একজন এসপি নিয়োগ হন। ওনাকে এসপি ত্রিপুরা বলা হতো। 1905 সালে উনি আনন্দমোহন গুহ ওনাকে ত্রিপুরার মহারাজা এখানে এনেছিলেন। এসপি ত্রিপুরা, তখন একজনই এসপি ছিলেন রাজ্যের। তো উনি সেই থেকে ত্রিপুরা পুলিশের একটা মানে ফর্মাল একজন চিফ এবং এগুলো মানে শুরু হলো, এবং তার সাথে সাথে একটা সাবঅর্ডিনেট ফরমেশনও শুরু হয়ে যায়। এরপর আমাদের স্বাধীনতার পরেই আপনাকে বলছি, তখন এর আগেও আমাদের সাব ইন্সপেক্টরস ওই র্যাঙ্কগুলোতে ছিল। স্বাধীন ত্রিপুরার পর ত্রিপুরা যখন মার্জার হলো আর কি, স্বাধীন তো সেই অর্থে মার্জার মানে ইউনিয়ন অফ ইন্ডিয়ার সাথে যখন আমাদের রিজেন্ট কুইন মার্জ করলেন ত্রিপুরাকে, তারপর প্রথমবারের মতন 1951 সালে ত্রিপুরাতে প্রথম 12 জন অফিসার ডিরেক্টলি রিক্রুটেড সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করেন। 12 জন অফিসার না, অনেকেই বাইরে থেকে এসছেন। ওদেরকে আবার ওই সময়ে ওই 12 জনকে বা পরবর্তী সময়েও ওদেরকে 12 ভূঁইয়া নামেও বলা হতো আর কি। এই 12 জনকে বলা হতো। ওরা ত্রিপুরা পুলিশে দীর্ঘদিন কাজ করে গেছেন, প্রায় সেই 1951 থেকে শুরু করে অনেকেই মানে 80-র মাঝামাঝি, কেউ তো প্রায় 80-র শেষাংশে গিয়ে ওনারা রিটায়ার করেন। তারপর 1965 সাল পর্যন্ত আমাদের ত্রিপুরাতে ওই একজনই এসপি ত্রিপুরা হিসাবে চলতে থাকে আর কি। 65 বা কিন্তু ততক্ষণে আমাদের রাজ্য মানে ইউনিয়ন টেরিটরি বা আলটিমেটলি যখন 71-72-তে গিয়ে আমাদের স্বাধীন ত্রিপুরা মানে রাজ্য স্টেটহুড পায়, পূর্ণ রাজ্য হয়, তখন মানে যে 3টে ডিস্ট্রিক্ট, ত্রিপুরা পুলিশের 3টে ডিস্ট্রিক্ট এবং 10টা সাব ডিভিশনে মানে আমাদের তখন থেকে মানে সাব ডিভিশনাল পুলিশ অফিসার্স, ডিস্ট্রিক্ট এসপি এবং অন্যান্য ফরমেশনে। কিন্তু ত্রিপুরার আমি আবারও বলছি অনেকগুলো থানা আছে। আপনাকে বললে আমি একসময় কমলপুরে কাজ করতাম, সেখানে আমি আমাদের যেটা রেকর্ডেড আমাদের যে থানার মধ্যে যে রেকর্ড আছে সেটার মধ্যে ভিসিএনবি বলে একটা রেকর্ড আছে, ভিলেজ ক্রাইম নোটবুক। সেই ভিলেজ ক্রাইম নোটবুকে আমি 1929 সালের আমি রেকর্ড দেখে এসেছি। কমলপুর থানায় ছিল এটা 1929 সালে।
ওইখানে ওসি ওই সময়কার ইতিহাস মানে হ্যাঁ ওই সময়ের পারিপার্শ্বিক অবস্থা, ল অ্যান্ড অর্ডার কেমন ছিল সেটার বর্ণনা করেছেন। তাই আমি আবারও বলছি, ত্রিপুরা পুলিশের সুদীর্ঘ ইতিহাস। এরপর তো এসে 2011 সালে আমরা প্রেসিডেন্টস পুলিশ কালার পেলাম, মানে ত্রিপুরা পুলিশ ইজ এ ডেকোরেটেড ফোর্স, এবং ইট ইজ দ্য রিসেন্টলি ত্রিপুরা পুলিশ, এটাও যেটা শেষ আমি বলবো যে বড় ইভেন্ট আমাদের ত্রিপুরা পুলিশ, যেটা মানে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট যেটা প্রথমবারের মতন ত্রিপুরা পুলিশ করলো, এটা সর্বভারতীয় পুলিশ ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে, সেটাও ত্রিপুরা পুলিশ এবছরের শুরুতেই করেছে। এই আমাদের খুব সংক্ষেপে বলতে গেলে এভাবেই ত্রিপুরা পুলিশের মানে উত্তরোত্তর ত্রিপুরা পুলিশের একটা ইভলিউশন হয়ে গেছে। আচ্ছা, একদিন আপনার একটি সাক্ষাৎকার আমি শুনতে পেয়েছিলাম, তাতে আপনি বলেছেন যে পুলিশি ব্যবস্থা রয়েছে তার একটা আমূল পরিবর্তন হতে চলেছে বা হচ্ছে, সেই পরিবর্তন নিশ্চিতভাবে সমাজ বান্ধব। এই বিষয়টা যদি আপনি আমাদের দর্শকদের বলেন। আমি বোধহয় ওটা এভাবেই বলতে চেয়েছিলাম যে পুলিশ, আমার কনসেপ্টটা মানে ছিল এটা যে আমরা যদি আপনারা ব্রিটিশ পুলিশকে দেখা যায়, একদম একদম ব্রিটিশ পুলিশকে, তখন পুলিশ ওয়াজ রিগার্ডেড এজ এ ফোর্স, পুলিশ ফোর্স আমরা বললেই তো ওভাবেই বলি না যে পুলিশ ফোর্স। আমরা কিন্তু আস্তে আস্তে ফোর্স থেকে আমরা সার্ভিসের দিকে যাচ্ছি। এখন আমরা পুলিশ সার্ভিস, মোর কমিউনিটি ওরিয়েন্টেড, মোর সোসাইটি ওরিয়েন্টেড, মোর পিপল ওরিয়েন্টেড, সেটা হচ্ছে আমাদের পুলিশিংয়ের মানে এই মুহূর্তে যে উই আর, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে উই আর অল পাবলিক সার্ভেন্ট, আমরা সবাই পাবলিক সার্ভেন্ট টু সার্ভ দ্য পিপল, সেটাই হচ্ছে আমাদের এখন মূল কথা। এখন আমাদের যে উই ক্যানট বি অ্যান ইন্ডিকেটর অফ, অনেকটা এক সময় ওভাবেই তো দেখা হতো না যে একটা বিভিন্ন সিনেমা বা অন্যান্য কিছু তো আমাদের ওভাবেই পুলিশকে পোর্ট্রে করা হয়, প্রেজেন্ট করা হয় যে একটা অপ্রেসিভ কিছু, একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে। ডেফিনেটলি পুলিশের মধ্যে তো কিছুটা তো আপনার মানে আমাদের একটা প্রেজেন্সটাই তো একটা ডেমনস্ট্রেটিভ মানে অনেক সময় একটা ডিফারেন্ট ইউনিফর্ম পরতে হয়, একটা সবার থেকে একটু আলাদা, কিন্তু ওই ব্যাপারটা যে ডিফারেন্সটা যেটা আছে সিভিলের আমাদের সাথে যে সোসাইটির যে একটা ডিফারেন্স, ওই গ্যাপটা আমি বলতে চেয়েছিলাম যে কমে আসছে। উই আর মোর অ্যাপ্রোচেবল, উই গো টু দ্য পাবলিক, উই ট্রাই টু, আমরা চেষ্টা করি লোকের সাথে, এবং এটা অনবরত আমরা মানে ওই ব্যবধানটাকে কমিয়ে আনার চেষ্টায় আমরা মানে সতত সচেষ্ট আছি। আচ্ছা, গত 2024 সালে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন এসছে, মানে সেটা পুলিশি ব্যবস্থার মধ্যে কী রকম প্রভাব ফেলেছে? এটা তো 2024-এর 1 জুলাই থেকে আমাদের যে এত বছর ধরে যেটা চলে আসছিল, 1861 সাল থেকে যেটা চলে আসছিল, আইপিসি, পরবর্তী সময় সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, এগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে, শুধু নাম নয় কন্টেন্টও অনেকটাই চেঞ্জ হয়েছে। তো সেই করে এখন বিএনএসএস আমাদের যেটা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যেটা এভিডেন্স অ্যাক্ট ছিল, হয়ে গেছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, আর আমাদের আইপিসি হয়ে গেছে আপনার ভারতীয় ন্যায় সংহিতা। তো এভাবে আমাদের, বাট এটা যে শুধু নামকরণে চেঞ্জ হয়েছে তা নয়, এর মধ্যে অনেক কিছু নতুন করে মানে পুলিশিং, আমি যে আপনাকে বললাম একটা ইভলিউশনের স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশনের স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার অনেকগুলো কনসেপ্টকে আমরা বা যারা এটা তৈরি করেছেন তারা সেটাকে এর মধ্যে ইনকর্পোরেট করতে পেরেছেন। যেমন ধরুন আমরা এখন আপনার জিরো এফআইআর এর সুযোগ, এটা আগেও ছিল, কিন্তু এখন এটাকে আরও অনেক বেশি ব্রড বেস করা হয়েছে। জিরো এফআইআর এর সুযোগ, যেখানে আপনাকে যে জায়গায় আপনার সাথে ঘটনা ঘটেছে সেখানেই আপনাকে মানে এফআইআর করতে হবে ওই থানাতে, এরকম কোনো ব্যাপার নয়। আপনি রাজ্যের বা আমাদের এই কন্টেন্টে আপনি যে কোনো থানায় আপনি করতে পারেন, বাইরেও করতে পারেন, সেটাকে ওরা সঙ্গে সঙ্গে আবার ওই নির্দিষ্ট থানাতে যেখানে এই অফেন্সটা সংগঠিত হয়েছে ওরা এটা পাঠিয়ে দেবে। এই জিরো এফআইআর এর কনসেপ্টটাকে অনেক ব্রড বেস করা হয়েছে। এখানে ই সামানের ব্যবস্থা করা হয়েছে।
সামান, এখন সামান যেটা আমাদের কাউকে যখন কোর্ট ডাকায় সেটা যেমন সামান পাঠানো হতো, সেটাকে ইলেকট্রনিক ওয়েতে করার ব্যবস্থা, এবং আমাদের কিছু কিছু ফিজিক্যাল সার্ভিস, এটা নয় যে ফিজিক্যাল সার্ভিস নেই, ফিজিক্যাল সার্ভিসও আছে। তারপরে যেমন আমি একটা জিনিস বলবো যে আমরা দেখতাম যে লিঞ্চিং, কাউকে মানে মেরে, সবাই মব যখন কাউকে আক্রমণ করে মেরে দেয়, ও কাউকে মানে মেরে, কেউ ওই মবের আক্রমণে যখন কারোর মৃত্যু হয়, সেই মবের সেটাকে আলাদাভাবে লিঞ্চিং বলি আমরা এটাকে, সেই লিঞ্চিংয়ের তার জন্য কোনো আলাদা স্পেসিফাইড কিছু ছিল না, সেটাকে একদম স্পেসিফাই করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পানিশমেন্ট, যেটা খুব দরকার ছিল যে আমাদের ওই বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আপনি জানেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইজ এ রিয়েল থ্রেট, মানে যানবাহনের যে অ্যাক্সিডেন্ট হয় সেখানে বহু লোককে আঘাত করে অনেক সময় গাড়ি বেরিয়ে যায় বা ড্রাইভার পালিয়ে যায়। আক্রমণ, এখানে অফেন্সকে বা মানে প্যানাল প্রভিশনকে স্ট্রেংথেন করা হয়েছে, অনেক বেশি বললে আরও মানে শক্ত পানিশমেন্টের ব্যবস্থা এটার মধ্যে করা হয়েছে এরকমভাবে। তারপরে যেমন আমি বলবো, আমার যেগুলো খেয়াল আসছে বলছি, এগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন আমরা ইনভেস্টিগেশন করছি, সাধারণত আমরা কি হয় ইনভেস্টিগেশনে আমরা যখন কাজ করি, যদি কেউ কোনো একটা হেনাস ক্রাইম করে থাকে, একটা কগনিজেবল অফেন্স হলো, এফআইআর হলো, তো আমরা কখনো পুলিশ রিমান্ডে নিয়ে এসে আমরা ইন্টারোগেট করি। তো এখন ব্যবস্থা আছে যে আমরা সাধারণত ধরা পড়ার পর পুলিশ রিমান্ডে আনি, তারপর ওকে হয়তোবা জেল কাস্টডিতে পাঠানো হয়, এরপরে ওদেরকে আবার কোর্টে তোলা হয়, তাই তো। কিন্তু এখন এমন ব্যবস্থা আছে যে প্রথম 60 ডেজের মধ্যে মানে যে ধরা পড়েছে বা যে অ্যাকিউজড, তাকে ইন্টারোগেশনের স্বার্থে তদন্তকারী অফিসার প্রথম 60 দিনের মধ্যে কোর্টের কাছে প্রেয়ার করে যে কোনো সময় ওকে আবার মানে পুলিশ রিমান্ডে নিয়ে এসে ওকে মানে ইন্টারোগেট করার ওকে সেই সুযোগ রয়ে গেছে, এখন জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়ে গেছে, যেটা আগে ইনিশিয়ালি প্রথম 4 দিন বা 5 দিন বা 7 দিন ম্যাক্সিমাম করে ওকে আবার জেসিতে পাঠানো হতো। এরপরে হয়তোবা জেসিতে গিয়ে মানে জেল কাস্টডিতে গিয়ে ওকে আবার ইন্টারোগেট করারও সুযোগ ছিল, কিন্তু এখন পুলিশ ওকে আবার নিজস্ব রিমান্ডে নিয়ে এসেও করতে পারে আর কি। সেসব বিভিন্ন ধরনের, আমি যেটা বলবো যে সমাজ বান্ধব, যেটা নিড অফ দ্য আওয়ার, এই মুহূর্তে যেটা আমাদের দরকার, সে ধরনের অনেক কিছু, অনেক ডিফারেন্ট, আমি হার্ডলি 4-5টা কথা উল্লেখ করলাম, এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ করা হচ্ছে। এবং যেটা মোস্ট যে কমিউনিটি পুলিশিং, পুলিশকে কমিউনিটির সাথে, যেটা আপনি আগের প্রশ্নে আমাকে করেছিলেন যে আমরা কতটা সমাজ বান্ধব হতে পারছি, সেটার উপরও বিশেষ এমফাসিস দেওয়া হয়েছে এই বিএনএস বা বিএনএসএসে। আচ্ছা, এবার একটা প্রসঙ্গে আসছি। বর্তমানে আমাদের রাজ্যের কথা যদি আমরা বলি, তাহলে মাদক দ্রব্য যে শব্দ বন্ধুটি, আমরা প্রায়শই কোনো না কোনো মাধ্যমে আমরা এটা আমাদের কাছে আসছে, মানে এই শব্দের এত বহুল প্রয়োগের মানে কারণটা কি? দেখুন, এখানে তো সেটা বলার অপেক্ষা রাখে না যে মাদক দ্রব্য মানে আপনি নার্কোটিক ড্রাগসের কথা বলছেন, তো ইটস এ সিরিয়াস ইস্যু, যথেষ্ট সিরিয়াস ইস্যু। পুলিশ এটাকে, বা আমাদের শুধু পুলিশ নয়, আমি সব জায়গাতেই বলি যে মাদক বা নার্কোটিক ড্রাগকে প্রিভেন্ট করতে গেলে, ওটাকে সমূলে উৎপাটিত করতে গেলে শুধুমাত্র একা পুলিশ বা সিঙ্গেল এজেন্সি হিসেবে কাজ করলে হবে না, সেখানে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট দরকার, অংশীদারিত্বের দরকার। ডেফিনেটলি এর মধ্যে আপনার আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, রিহ্যাবিলিটেশনের যেসব জিনিসপত্র আছে, সবগুলোর একটা মানে একসাথে কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ করতে হবে, যা ইতিমধ্যে স্টেট গভর্নমেন্ট বা আমাদের রাজ্য সরকার অত্যন্ত পজিটিভলি এটার উপরে জোর দিয়েছেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই মুহূর্তে নেশা জাতীয় দ্রব্যাদি বা নেশার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান নেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রীও গত কয়েকদিনে অনেকবারই আপনারা শুনেছেন, উনি খুব এমফ্যাটিক্যালি বলেছেন, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের পুলিশ দপ্তরের মন্ত্রীও বটে। এবং আমরা খুব জেনুইনলি, অত্যন্ত সিরিয়াসলি, এবং সমস্ত রকমের যে টুলসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তার মাধ্যমে উই আর ট্রাইং আওয়ার বেস্ট, যাতে কোনোভাবেই এই মাদক পাচারকারীরা কোনোভাবে, এবং যারা এইসব মাদক দ্রব্যাদি
যারা বিভিন্ন জায়গায় ইভেন যেগুলো ক্যানাবিস জাতীয় জিনিস যেগুলো ত্রিপুরা মানে এখানে উৎপাদনও করে তাদেরকে আমরা কোনোভাবেই রেহাই দিতে রাজি নয়। আপনার গত কয়েক বছরে আমরা প্রচুর পরিমাণে সিজার করেছি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিজার্স ইন দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি। এরকমই হয়েছে ত্রিপুরাতে যে 2022-23-এ আমরা প্রায় 80,000 কেজি গাঁজা আমরা সিজ করেছি, যেটা মানে হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি অ্যাকসেপ্ট ন্যাশনাল ক্রাইম মানে এনসিবির থেকে এনসিবি ছেড়ে রাজ্যগুলোর মধ্যে। তাই মানে উই আর লুকিং ইন টু দ্য ম্যাটার ইন অল সিরিয়াসনেস, ইন অল আর্নেস্টনেস। আমাদের থানা লেভেলের অফিসার, সাব ডিভিশন লেভেলের অফিসার, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারদের খুব মানে কোনোভাবেই মানে নেশা কারবারি বা নেশার বিরুদ্ধে, নেশার সাথে কোনো ধরনের আপোষ আমরা করব না, সেটা আমরা এই ব্যাপারে আমরা একেবারে স্থির প্রতিজ্ঞ। আপনি আমাকে মানে দর্শকদের বললেন যে অংশীদারিত্বের কথা, স্টেক হোল্ডার্সের কথা যে বললেন আপনি, তো এই যে মানে অংশীদারিত্বকে নিয়ে কাজ করা এতগুলি টিমকে, এর জন্য কি কোনো ইনিশিয়েটিভ পর্যন্ত নেওয়া হয়েছে? না, ডেফিনেটলি নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ব্যাপার হচ্ছে প্রথম শুরু করতে হয় অ্যাওয়ারনেস দিয়ে, কারণ এই টিমের প্রতিটা মেম্বারকে জানতে হবে যে আমাদের রোলটা কি। সেই অ্যাওয়ারনেস আমরা যতটা পারি আমাদের তরফ থেকে, শুধু কেন বলবো আমি, অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, আমি যাদের বললাম স্টেক হোল্ডিং এজেন্সি যারা আছে, তারাও সেই অ্যাওয়ারনেসের কাজ করে যাচ্ছে। যেমন আমি যখনই সুযোগ পাই আমি বারবার বলি যে গার্জিয়ানদের অ্যাওয়্যার করা, শুধু স্টেক হোল্ডিং এজেন্সিকে অ্যাওয়্যার করলে হবে না। আমি আবারও বলছি, এখানে আপনার কাছে আমি অন রেকর্ড বলছি যে গার্জিয়ান ফার্স্ট রেসপন্ডার, মানে বা ফার্স্ট রেসপন্সিবিলিটি হচ্ছে গার্জিয়ানদের। কারণ কেউ যখন কোনো নেশা সামগ্রী গ্রহণ করা শুরু করে, তার মধ্যে যে পারসেপ্টেবল চেঞ্জগুলো দেখা যায়, সেটা বাড়িতে প্রথম গার্জিয়ান বাবা বা মা ওটা বুঝতে পারেন বা পারার কথা। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে স্কুল টিচার্স। আমি কেন এটা বলছি, কারণ স্কুলে যে যায় ছাত্রটি ক্লাস 8 বা 9-এর পর থেকে, যারা ওটা হচ্ছে খুব ক্রিটিক্যাল পিরিয়ড ওই সময়টাতে কলেজ পর্যন্ত, তো ওই পিরিয়ডটাতে একটা ছেলের মধ্যে যে চেঞ্জ, এবং চোখে পড়ার মতো, আমি এর জন্য ওয়ার্ডটা বললাম যে পারসেপ্টেবল চেঞ্জ, চোখে পড়ার মতন যে চেঞ্জ হয়, সেটা কিন্তু যে টিচার ওর সাথে রোজ ক্লাসে দেখা হচ্ছে, ক্লাস 8-9-এ তো অলমোস্ট সেম টিচারই রোজই প্রায় ক্লাস নেন, যে রোজ ক্লাসে দেখা হচ্ছে, একটা ভালো ছেলে, পড়াশোনা করা ছেলে হঠাৎ করে পড়ায় পিছিয়ে পড়ছে, ক্লাসে অমনোযোগী হয়ে পড়ছে, ক্লাসে মাঝে মাঝে বাঙ্ক করছে, আপনাকে কিন্তু কারণ আপনার মানে একজন টিচারের কাজ কিন্তু শুধুমাত্র মানে ক্লাসরুমের মধ্যেই মানে গণ্ডিবদ্ধ নয়, এর বাইরেও টিচার মানে ওয়ান অফ দ্য নোবলেস্ট প্রফেশনস। ওরা ওই গণ্ডির বাইরে গিয়েও ওনাদের ছাত্রীদের জন্য ওনারা মানে সহমর্মী থাকেন। তাই ওদেরও চোখে ঠিক পড়ে যাবে। কাজ হচ্ছে যে ইমিডিয়েটলি ওটাকে পয়েন্ট আউট করা, ইমিডিয়েটলি এটাকে গার্জিয়ানের কাছে নিয়ে যাওয়া, এবং এটা যত আর্লি হয় তত বেটার, তাতে ওকে ফিরিয়ে আনার স্কোপটা তত বেশি থাকে। কারণ একবার যদি ওটার অনেকটা ভেতরে ঢুকে যায়, তখন কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় আর কি। তাই আমি আবারও বলছি, স্টেক হোল্ডিং এজেন্সির মধ্যে এই নামগুলোর দুটো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো মানে এজেন্সি বলবো না আমি এদেরকে, যারা এখানে রোল প্লে করেন, তারা হচ্ছেন প্যারেন্টস অ্যান্ড টিচার্স। এই আলোচনার পর আমরা এবার আসছি একটু ব্যক্তিগত পরিসরে। আপনি প্রথম থেকে পুলিশ সার্ভিসে আসতে চেয়েছিলেন? আপনি বলতে পারেন এরকমই। আমি বরাবরই পুলিশ সার্ভিসের প্রতি একটা আগ্রহ ছিল, কারণ আমার বাবাও এই সার্ভিসের একজন সিনিয়র অফিসার ছিলেন। ওই সময়ের কথা, যেই সময় আমি বললাম, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন তাই বলে রাখি যে আমার বাবা কিন্তু ওই 12 ভূঁইয়ার যে 12 জন সদস্যের একজন ছিলেন। তাই ন্যাচারালি সে মানে আমার জন্মের অনেক বছর আগের কথা এটা। তারপরে আমি যখন থেকে কিছুটা বুঝতে শিখলাম, তখন আমার বাবা তখন এসডিপিও নর্থ বলতো এটাকে, মানে কৈলাসহরে পোস্টেড ছিলেন। তখনও আমি যেটা বললাম না, একটা ওই ডিস্ট্রিক্টের মধ্যে একজন এসডিপিও থাকতেন। পরে এটা 72 সাল থেকে, যেটা পরে কিছুদিন পর থেকে এটাকে বিভিন্ন সাব ডিভিশনে যাওয়া শুরু করলো। তো তখন থেকে আমি ওই রকম একটা পরিবেশে বড় হয়েছি। আমার নিজের আরও রিলেটিভসরা, খুব ক্লোজ রিলেটিভসরা প্রায় সবাই, অনেকেই আমার বাবার ইমিডিয়েট ছোট ভাই, আমার মামা,
এরা সবাই পুলিশ সার্ভিসেই ছিলেন। তাই আমি আই ওয়াজ ভেরি কিন টু জয়েন দ্য পুলিশ সার্ভিস, এ নিয়ে কোনো ডাউট নেই। তবে সেটাও সময় বা আর সুযোগের অপেক্ষা, সময় বলবো না, সুযোগের অপেক্ষা ছিল যে কখন আমি, তাই প্রথম অ্যাভেলেবল যে অপরচুনিটি আমি পেয়েছি সেখানে তখনই আমি এই সার্ভিসে জয়েন করার জন্যে কমপ্লিট করি, মানে অ্যান্ড সামহাও আই ওয়াজ সাকসেসফুল ইন জয়নিং সার্ভিস। এটা আমার কাছে ইট ওয়াজ, আমার মনে হয় যে এই সার্ভিসটা মানে আমি আমার খুব খুব পছন্দের, আমার খুব হৃদয়ের কাছের সার্ভিস এটা। অভিনন্দন। এবং এটাকে আবারও বলছি, আমি আবারও এটাকে রেকর্ডেড বলছি যে আমি কিন্তু এটাকে সার্ভিসই বলি কখনো। আই নেভার ইউজ দিস ওয়ার্ড জব, আই নেভার ইউজ দিস ওয়ার্ড জব, পুলিশ সার্ভিসকে অন্তত ইট ইজ এ সার্ভিস টু মি। এবং আমি মনে করি আমার যারা সতীর্থ আছেন, আমার সঙ্গে যারা এই সার্ভিসের, আমাদের প্রায় 22-23 হাজারের বিরাট ফ্যামিলি, এরা সবার জন্য এটা সার্ভিস। আওয়ার সার্ভিস ইজ আওয়ার কমিটমেন্ট টু পিপল। আপনাকে অভিনন্দন। হ্যাঁ, আমরা জেনেছি যে আপনি সাহিত্য সৃজন করে থাকেন, মূলত কি লিখেন? আমি সেভাবে তো, আপনি যেটা সাহিত্য সৃজন বলেছেন সেটা কি ভাষায় লিখেন আপনি? আমি এখন পর্যন্ত আমার একটাই বই, আমি তেমন কিছু নয়, মানে একটা খুব মানে মোটামুটি একটা লেখার চেষ্টা করেছিলাম। বরাবর আমি ইংরেজিতেই প্রথম লিখতাম, শুরু করেছিলাম লেখালেখিটা ইংরেজিতে, তারপরে এখন আস্তে আস্তে বাংলায়ও কিছু লিখি। তবে ইংরেজিতে আমার একটা 27টি ছোট গল্পের, শর্ট স্টোরির একটা কালেকশন আছে, এ বিট অফ আর্থ, যেটা 2017 সালে বেরিয়েছে। কিন্তু তারপর থেকে আর কোনো বই আকারে বা ওইভাবে মানে কিছু বেরোয়নি। কিন্তু লেখালেখি আমি করে থাকি না, বেশিরভাগ মানে প্রবন্ধ লিখতেও যতটা বড় লিখতে হয় অতটা লেখার সেই অর্থে ধৈর্য পাই না, বা লেখার আজকাল এই গানে আসার পর থেকে আর খুব একটা সময়ও করে উঠতে পারি না আর কি। কিন্তু তারপরেও লিখি। এবছরও দু একটা আপনার শারদ সংখ্যায় আমার লেখা আছে। তো মোটামুটি ছোট গল্প, বড় গল্প বলতে পারেন, একটা বড় গল্প, একটা ছোট গল্প আছে, একটা বোধহয় কবিতাও আছে, ওটাও বাংলায় লেখা। কিন্তু তার আগে আমি শুরু করেছি যখন, তখন অবশ্যই মানে কবিতা বা লেখা পুরোটাই ইংরেজিতে করতাম আমি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে বিশ্বাস করেন যে মানবিক মূল্যবোধ বিকাশে, বিপদগামিতা থেকে বাঁচতে শিক্ষার্থীদের যে সাহিত্য পাঠ, এটাকে আবশ্যক করা উচিত? আমার তো মনে হয় যে মানে পড়াশোনা, মানে অ্যাপার্ট ফ্রম ইয়োর নিজের ডোমেইনের বাইরে অবশ্যই পড়াশোনা করা উচিত। নিজের ডোমেইন, আমরা মানে যেমন কি আমি হচ্ছি একজন পুলিশ অফিসার, ছোট ছেলে, আমি আসছি ওই কথাটাতেই, যে শিক্ষার্থীদের কাজ, সেটাই আমি বলছি। ওর ডোমেইন হচ্ছে কি, আমরা ভাবি যে ওদের ডোমেইন হচ্ছে যে একাডেমিক পড়াশোনা করা। আমি মনে করি যে শুধু একাডেমিক পড়াশোনা করলে মানে খুব বেশি দূর এগোনো যায় না আর কি। হয়তো রেজাল্ট মোটামুটি ঠিকঠাক করে পার্টিকুলার একটা যেতে যায়, বাট একটা একটা মানে কমপ্লিটনেস যেটা আছে, মানে আমাদের তো আরও কিছু রেসপন্সিবিলিটি রয়ে গেছে না, শুধু তো পুলিশই করলেই হবে না, বা মানে আমরা তো একটা সমাজে থাকি এবং এখানে কিছু জিনিস ফিরিয়ে দেওয়ার ব্যাপারও থাকে। আমাকে যদি আমি এর বাইরে কোনো পড়াশোনা না করি, শুধুই আমার যে একাডেমিক মানে পুঁথিগত যেটা আছে অধ্যয়নের বাইরে, মানে আমি যদি একটু বাইরের পড়াশোনাগুলো না করি, আমি আমি বলবো না যে বিশ্ব সাহিত্যের কথা, কিন্তু অ্যাটলিস্ট চারদিকে কি হচ্ছে সেই ঘটনাগুলোকে আয়ত্তে রাখতে গেলেও তো নিজেকে আপডেটেড থাকতে হয়, কিছু পড়াশোনা করতে হয়, আপনাকে কিছু জানতে হয়। সেটা ম্যাগাজিন হতে পারে, নিউজ পেপার হতে পারে, বা আজকাল নিউজ সবই তো অনলাইনে হয়ে গেছে। কিন্তু আমি বলছি পড়াটা দরকার আর কি। সেটা বইও তো অনলাইনে এখন পাওয়া যাচ্ছে, বা আপনি অনলাইনে কিন্ডেলে আপনি পড়তে পারছেন, কিন্তু পড়াটা ইজ ইম্পর্টেন্ট। ইউ মাস্ট, পড়াটা ইম্পর্টেন্ট, পড়াটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমি মনে করি নিজেকে শুধুমাত্র একাডেমিক কারিকুলামের মধ্যে যদি কেউ নিজেকে আবদ্ধ রাখে, হি ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ককুন্ড। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমি যে প্রশ্নটা দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাইছি সেটা হচ্ছে, নতুন প্রজন্মের যারা পুলিশ সার্ভিসে আসতে চাইছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ত্রিপুরা সিভিল সার্ভিসের পরীক্ষা দিচ্ছেন, তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে যারা পুলিশে আসতে চান, পুলিশ সার্ভিসে? দেখুন, 1 নম্বর বার্তা আমি বলবো যে, আমি সবসময় বলি
এইটা আমার অলমোস্ট আমি মনে করি যে এটা আমার অনেকটা কি বলবো ট্রেডমার্ক ওয়ার্ডস হয়ে গেছে, যে এই ধরনের পরীক্ষা অন্তত রাজ্যের যে পরীক্ষাটা হয় খুব মানে এটা তো রাজ্য স্তরের সবচেয়ে মানে কম্পিটিটিভ পরীক্ষাদের মধ্যে, মানে ইট ইজ ওয়ান অফ দ্য টাফ এক্সামিনেশনস। তাই প্রিপারেশনটা খুব ঠিকঠাক করে নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্যে আমি আবারও বলছি, ইট ইজ নাথিং রকেট সায়েন্স, কিছু নয়। ঠিকঠাক করে প্রিপারেশন নিলে পরে কারোর পক্ষে উত্তীর্ণ হওয়া খুব কঠিন ব্যাপার নয়। কিন্তু আমি আবারও বলবো, আপনি যেহেতু পুলিশের কথা বলেছেন তাই আমি একটু বলবো আমি এখানে যে আর তাছাড়া সুযোগ আমি মনে করি যে ফেলিয়ার আসবে এই জীবনে, এই সার্ভিসেও কাজ করতে গেলেও ফেলিয়ার আসবে, সাকসেস আসবে, এটা ম্যাটার করে না। ইট ডাজ নট ম্যাটার, যেটা আমি বলছিলাম যে আমি প্রায় সব জায়গাতেই বলি এটা, ইট ডাজ নট ম্যাটার হাউ হার্ড ইউ ফল, হোয়াট ম্যাটার্স ইজ হাউ ফাস্ট ইউ গেট আপ অ্যান্ড মুভ অন। তাই ব্যর্থতা আসবে, ব্যর্থতা ঝেড়ে আবার সামনে এগুতে হবে, ঠিক আছে না? আর আমি এটাও বিশ্বাস করি যে অপরচুনিটিস, অনেকে বলে না যে একবারই আসে জীবনে, একবারে, ওসব নাই। অপরচুনিটিস আসে ঠিকমতো মনোযোগ থাকলে পরে, অ্যাটেনশন থাকলে পরে, সিনসিয়ারিটি থাকলে পরে অপরচুনিটি আসবে, শুধু অপরচুনিটিটাকে ঠিকমতো নিতে হবে। আরেকটা কথা, পুলিশে অনেকেই পুলিশ সার্ভিসে আসতে চান, যে বললাম যেটা আপনাকে, যে ইউনিফর্ম আছে, একটা গ্ল্যামার আছে দেখতে, বাইরে থেকে মনে হয়, ওসব দেখে এলে পরে ঠিক আছে, এগুলো নেই আমি বলছি না, এগুলো থাকে, সিকিউরিটি থাকে, ওই থাকে, সেই থাকে, অনেক কিছু থাকে, কিন্তু কাজটাই যদি না থাকে ওগুলোর কিছুই মানে ইট ইজ ইম্যাটেরিয়াল। যদি ঠিকঠাক কাজ করা যায়, এগুলো তো হচ্ছে সব পারিপার্শ্বিক ব্যাপার, ওগুলো একটা সার্ভিসের অনেকটা মানে কি বলবো আমি, কি মানে প্রিভিলেজ বা পার্কস অ্যান্ড প্রিভিলেজ টাইপের কিছু একটা। কিন্তু ওই আমি গ্ল্যামার বয় হবো, একটা ইউনিফর্ম পরবো, এখানে স্টার থাকবে, অশোক স্তম্ভ থাকবে, সেই দেখে সার্ভিসে না আসাই ভালো। সার্ভিসে যদি আসতে হয়, যে আই হ্যাভ কাম হিয়ার টু সার্ভ দ্য পিপল অফ দ্য স্টেট, টু সার্ভ দ্য নেশন উইথ আপরাইটনেস, ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি। এই সার্ভিসে ইন্টিগ্রিটি যদি থাকে, যদি আপরাইট অফিসার হতে পারেন, অফিসার উইথ ফর্টিটিউড, তাহলেই গিয়ে লোকে মানে সমাজকে আপনি বোঝাতে পারবেন যে আপনি যেটা বলতে চাইছেন সেটা আপনি মন থেকে বলতে চাইছেন এবং এটাকে করে দেখাতে চাইছেন। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ভেরি আর্টিফিশিয়াল। তাই আমার এটাই বলার থাকবে যে পুলিশ সার্ভিসে আসবে ভেবেই, এই সার্ভিসে একটু স্ট্রেসফুল সার্ভিস, ওটা তো অন্য সার্ভিসের মতো নয়, একটু ফিজিক্যালি এবং মেন্টালি এটা স্ট্রেসফুল আছে। তাই মেন্টালিও নিজেকে ওভাবে, ওটা না হয় ফিজিক্যাল বা মেন্টাল ফিটনেসগুলো আমাদের এমন ট্রেনিং প্রসিজিওরও আছে, সেখানে তৈরি করে নেওয়া যায়। কিন্তু ইন্টিগ্রিটি, আপনার ইন্টিগ্রিটি, ইম্প্যাকেবল ইন্টিগ্রিটির সাথে সাথে যেটা বললাম ট্রান্সপারেন্সি এবং ডিলিজেন্ট হওয়া, সিনসিয়ার হওয়া, এগুলো তো বেসিক কোয়ালিটিস। এগুলো যদি থাকে কোয়ালিটিস, ওটাকে ঘষে মেজে ভালো পুলিশ অফিসার সত্যিই তৈরি করা যায়। কিন্তু ওইভাবে থাকতে হবে। অনেক সময় দেখা যাবে যে বাড়িতে সময় দেওয়া যাচ্ছে না, বা পরিবারের অনেকটা ইম্পর্ট্যান্ট কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করা যাচ্ছে না, সেটাকে নিয়ে বসে থাকলে চলবে না, সেটাকে নিয়েই এগুতে হবে। কারণ এটা তো আর সবসময় হবে না, কিন্তু যখন হবে ওটাকে স্পোর্টিংলি নিতে হবে, পজিটিভলি নিতে হবে, এবং মনে করতে হবে যে আমি একটা বৃহত্তর ক্ষেত্রে আমি কাজ করছি। আমার সার্ভিসটা আরও 10 জনের জন্যে, আরও একাধিক লোকের জন্যে, একটা বড় সমাজের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাতে হয়তো আমার ব্যক্তিগত কিছুটা ক্ষতি বা ব্যক্তিগত কিছু জিনিস মিস হয়ে যেতে পারে ছোটোখাটো, কিন্তু ওটা সেমন কিছু। তাই গ্ল্যামার নয়, লাভ দ্য সার্ভিস, ট্রাই টু ওয়ার্ক জেনুইনলি ফর দ্য সার্ভিস অ্যান্ড জয়েন দ্য সার্ভিস। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে ঋদ্ধ হয়েছেন, আমরা সকলে ঋদ্ধ হয়েছে আপনার কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো মুখোমুখি স্টুডিও ত্রিপুরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।